যায় চিন্তিত। এদিকে রাজা হবুচন্দ্রের বাড়িতে তার জামাই বেড়াতে এসেছেন। একদিন রাজার জামাইয়ের খালি পায়ে রাজ্য ভ্রমণের শখ হলো। তিনি রাজার কাছে সেই ইচ্ছা প্রকাশ করলেন। রাজা মশাই, এই রাজ্যে জুতো আবিষ্কার হওয়ার পর থেকে আর খালি পায়ে হাঁটাই হয় না, তাই আজ খালি পায়ে হেঁটে এই রাজ্য ভ্রমণ করতে চাই। বেশ, জামাই বাবা জীবন, তুমি খালি পায়ে হেঁটে রাজ্য ভ্রমণ করতে চাও? বেশ বেশ, যা তোমার ইচ্ছে। তবে রাস্তা তো ইট দিয়ে বাঁধিয়ে দিয়েছি, আর তোমার পায়ে ধুলো লাগবে না। তবে তবে সাথে পেয়াদা কিন্তু নিয়ে যেও। হ্যাঁ রাজা মশাই। রাজার জামাই খালি পায়ে হেঁটে বেড়াতে বেড়াতে হঠাৎ রাস্তায় জোরে হোঁচট খায় এবং তার পায়ের বুড়ো আঙুলের নখটি উঠে গিয়ে রক্ত ঝরতে থাকে। দেখুন রাজা মশাই, আমার পায়ের কি অবস্থা! বুড়ো আঙুলের নখ উঠে রক্ত পড়ছে। কিন্তু কি করে এমনটা ঘটলো বাবা জীবন? কি করে রাজা মশাই? ওটা রাস্তা, রাস্তা কেমন দাঁত বের করে হাঁ করে রয়েছে, আর তাতেই তো আমি হোঁচট গেলাম। আমার পা। বটে বটে, রাস্তার অবস্থা এত খারাপ। মন্ত্রী, বলি, রাজ্যের কি কোনো খোঁজ খবর রাখো তুমি? হ্যাঁ, যে রাস্তাটা আজ দাঁত বের করে হাঁ করে আছে, হ্যাঁ, আর তার কামড়ে আমার জামাই বাবা জীবনের পা তো ক্ষত বিক্ষত। তুমি এক্ষুনি এর প্রতিকার করো। রাজা মশাই, এই দোষ তো যে রাস্তা তৈরি করেছে তার। তাহলে রাস্তার ওই ঠিকাদারকে এক্ষুনি ধরে নিয়ে এসো আমার কাছে। রাজার কথা মতো মন্ত্রী পেয়াদাগণকে আদেশ দিল রাজ দরবারে সেই ঠিকাদারকে ধরে আনতে। পেয়াদাগণ ওই ঠিকাদারকে ধরে রাজ দরবারে আনার পর, তোমার এত বড় স্পর্ধা যে আমার রাজ্যে হা করে দাঁত বের করা রাস্তা তৈরি করেছো, আর সেই খারাপ রাস্তায় হোঁচট খেয়ে আমার জামাই বাবা জীবনের পা ক্ষত বিক্ষত হয়ে গেছে। বলো বলো, এর জন্য তোমায় কি শাস্তি দেব? কিন্তু রাজামশাই, রাস্তা যে খারাপ হয়েছে সেটা আমার দোষ নয়, ইটটাই খারাপ ছিল, তাই এই দুর্ঘটনা। দোষী হচ্ছে যে ইট সরবরাহ করেছে সে মহারাজ, আমি সম্পূর্ণ নিরপরাধ হুজুর। বেশ, ডাকো তাহলে ওই ইট সরবরাহকারীকে। ইট সরবরাহকারী রাজার দলবে রাজ দরবারে এলো ভয়ে কাঁপতে কাঁপতে। আমায় ক্ষমা করবেন মহারাজ, আমি মানছি ইট খারাপ হয়েছে, কিন্তু সে তো ওই ইট ভাটার দোষে। আমি নির্দোষ, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন মহারাজ। ও, তুমিও তাহলে নির্দোষ? তাহলে ডাকা হোক সেই ইট ভাটার মালিককে। এইভাবে একে একে ইট ভাটার মালিক এসে নিজেকে নির্দোষ দাবি করে দোষ চাপায় জমির মালিকের ওপর, যে জমির মাটি দিয়ে ইট তৈরি হয়েছিল। খারাপ রাস্তার জন্য প্রকৃত জমির মালিককে দোষী সাব্যস্ত করে। ফলে রাজ দরবারে প্রকৃত জমির মালিক মনোহরকে নিয়ে আসা হয়। মনোহর, তুমি এই জমির প্রকৃত মালিক। কিন্তু মহারাজ, আমি তুমি দোষী নও, বলো কি? রাস্তা খারাপের জন্য তুমি প্রকৃত দোষী, তাই তোমাকে শুলে চড়ানো হবে। মন্ত্রী, এই হাড় ঝিরঝিরে লোকটা কি শুলে দেওয়ার যোগ্য? শুলটা কতদিন তো ব্যবহারই হয়নি, ভাবলাম বেশ একটা নাদুস নুদুস মানুষকে শুলে চড়াবো। কিন্তু শেষে কিনা এই জরাজীর্ণ লোকটা রাজা হবুচন্দ্রের শুল, আর সেই শুলে চড়ানোর মতো উপযুক্ত কোন নাদুস নুদুস চেহারার কাউকে ধরে নিয়ে এসো। তোমরা অতি শীঘ্র যাও, গিয়ে রাজ্যের যেখান থেকে হোক, যেভাবেই হোক, একটা নাদুস নুদুস মানুষ ধরে নিয়ে এসো। সে কোনো দোষ করুক বা নাই করুক, নধর শরীর দেখলেই তাকে ধরে নিয়ে আসবে। মন্ত্রীর আদেশ মতো পেয়াদাগণ সারা রাজ্যে একটি নাদুস নুদুস মানুষের খোঁজ করতে লাগলো। আরে, রাজ্যে কি একটা মোটা মানুষ নেই? এত খুঁজেও পাচ্ছি না। ওই তো পেয়েছি, ধর ধর ওটাকে।
এদিকে গুরুদেব শিষ্যের খোঁজ খবর নিতে রাজ্যে এসে দেখেন যে তার শিষ্যকে রাজার পেয়াদাগণ বলপূর্বক ধরে নিয়ে যাচ্ছে। তাই তিনি পেয়াদাগণের পিছন পিছন রাজ দরবারে এসে উপস্থিত হন। বেশ বেশ বেশ, একদম শুলের মাপে পেয়াদাগণ, একদম শুলের উপযুক্ত মানুষ ধরে এনেছো। যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই নধর। জল্লাদ, শীঘ্র ওকে শুলে চড়াবার ব্যবস্থা করো। মহারাজ, ওকে নয়, আমাকে শুলে দিন। না না মহারাজ, আপনি আমাকে শুলে দেবেন বলেই ধরে এনেছেন, আপনি আমাকেই শুলে দিন। কিন্তু মহারাজ, আমি তো ওর থেকে অনেক বেশি ভারী। আরে থামো তো, ব্যাপার বলো তো। সবাই শুলে চড়ানোর কথা শুনলে ভয় কাঁপতে থাকে, আর তোমরা কে শুলে চড়বে তাই নিয়ে ঝগড়া করছো। মহারাজ, আমি শাস্ত্রে অধ্যয়ন করেছি যে একটা বিশেষ শুভ দিনে যদি শুলে চড়া যায় তাহলে জীবনের সমস্ত পাপ মুছে গিয়ে স্বর্গ লাভ করা যায়। বটে তাই? শুলে চড়ার জন্য এত তলা? এটা আমার রাজ্য, আমার শুল, তাই শুলে চড়ার অধিকার শুধু আমার। কি যে আনন্দ হচ্ছে না আমার! আমি শুলে চড়ে স্বর্গে যাব। চললাম, শুল প্রস্তুত করো। পেয়াদাগণ, আমাকে শুলে নিয়ে চলো। কি মজা, কি মজা, চড়বো আমি শুলে। রাজারই আদেশ অনুসারে জল্লাদ রাজাকেই শুলে দিল এবং এইভাবে রাজার আজব বিচারে রাজা নিজেই শুলে চড়ে মারা গেলেন। স্কাউট ক্লাব